কেমন চলছে রাজনৈতিক সংকট, আর এই সংকটের ভিতরে আপনার এলাকার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি আবু জাফর রিপন, আমার বাড়ি কালীগঞ্জ। এবং আপনারা জানেন গত 8ই মে কালীগঞ্জ উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছিলাম। এবং কালীগঞ্জের সকল যারা সম্মানিত ভোটার আছেন তারা আমাকে বিপুল ভোট দিয়েছিলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিক কারণে হয়তো আমাকে ফেল করানো হয়েছিল। যাক, আমি আর পূর্বের দিকে যেতে চাচ্ছি না। তো এখন দেশের অবস্থা আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে অনেক ভালো। কিন্তু দেশের অবস্থা আগের চেয়ে ভালো কি মনে করেন? এই জয়টা কি শুধুই ছাত্রদের? অবশ্যই ছাত্রদের ধন্যবাদ দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই আমরা বলতেছি যে এই সরকারের পতন হয়েছে, কিন্তু এর সাথে জনগণের সম্পৃক্ততা ছিল। যেমন আমি আমার ছেলেকে বলেছি তুমি চলে যাও, মিছিলে যাও। তো এইভাবে প্রত্যেকটা ঘর থেকে জনগণের যারা সাধারণ জনগণ আছে তাদের ছেলেরাও ছাত্রদের সাথে ছিল এবং তারাও ছাত্র। জনগণের সম্পৃক্ততা ছিল, একা কাউকে ক্রেডিট দেওয়া যাবে না। বর্তমানে আসলে যেহেতু আপনাদের কালীগঞ্জে আওয়ামী পন্থী আছে, বিএনপি পন্থী আছে, জাতীয় পার্টি সার্বিক দল আছে, কি অবস্থা মূলত আপনার এলাকায়? আমার এলাকার পরিস্থিতি অন্য অন্য এলাকার চেয়ে ভালো, কারণ আমাদের ওইখানে আগেও সম্প্রীতি ছিল। আর সংখ্যালঘুর যে ব্যাপারটা বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে শুনতে পারছি, আমাদের কালীগঞ্জে আমি ব্যক্তিগতভাবে সংখ্যালঘু হিসাবে আমি দেখি না। কারণ হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় আমাদের কালীগঞ্জে প্রচুর লোক আছেন, এবং তারা পূর্বে যেরকমভাবে আমাদের সাথে ছিল এখনও তারা আমাদের মধ্যে সেইভাবেই আছেন। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা ঘটতে পারে, দু একটা হয়তো ঘটেছে। তা আমি বলবো প্রতিশোধ পরায়ণ না হয়ে, কারণ ইতিহাস থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আজকে যদি আপনি অন্যায় করেন তাহলে তো আপনার আগের মতোই হয়ে গেলেন। মানবিক হন, ক্ষমা করতে শিখুন, তাহলে দেশ এবং জাতি উন্নত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর যেহেতু নতুন একটি সরকার গঠন করা হয়েছে, কি মনে হচ্ছে আপনার কালীগঞ্জের জন্য যে আশাটা তার প্রতি আছে, সে আশাটা পূরণ হবে কিনা? আমি আশাবাদী যে এত দিনের সংগ্রামের পরে আমরা 16 বছর পরে অনেকে বলছে স্বাধীন হয়েছে, আমরা হয়তো একটা সরকারকে হটিয়ে দিয়েছি। এখন সেম কার্যক্রমগুলো যদি আবার যারা জনগণ আছে, অন্য অন্য দল আছে, তারা যদি মনে করে যে আমরা ক্ষমতায় চলে আসছি, তাহলে এটা ভুল হবে। কারণ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতেই হবে। আর যেই সরকার গঠন হয়েছে তাদেরকে সময় দেওয়া হোক। কারণ শুধু ছাত্র, পুলিশ, প্রশাসন বললেই হবে না, সারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে অনিয়মের আবির্ভাব দেখা যাচ্ছে। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। দুর্নীতি যেখানে যাবে দুর্নীতি, রাজুক বলেন, ম্যান পাওয়ার বলেন, পুলিশ সেক্টর বলেন, সচিবালয় বলেন, যেখানেই বলেন সেইখানে দুর্নীতি আর দুর্নীতি। এ থেকে আমাদের নিজেদের আগে সঠিকভাবে পথে চলতে হবে, আনতে হবে, তাহলে হয়তো দেশের উন্নয়ন হবে। আর যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো সর্বজন বিদিত সম্মানিত একজন ব্যক্তি, নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন দিস ওয়ার্ল্ড। তো তার প্রতি আমাদের যথেষ্ট আশা এবং ভরসা আছেন। স্যার পারবেন দেশকে একটি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। একদমই শেষ প্রশ্ন হচ্ছে, এই যে দেশ স্বাধীন স্বাধীন হওয়ার পরে যে ঘটনাগুলি ঘটছে, বিভিন্ন মানুষের বাসায় আগুন, সন্ত্রাস, লুটতরাজ, আপনি কি মনে করেন? আমরা বলছি যে একটি স্বৈরাচার বা অত্যাচারের থেকে নিজেদের বাঁচিয়েছি, তাহলে এখন যেগুলি হচ্ছে, তাহলে নিজেদের কতটা স্বাধীন করতে পারলাম? আসলে এখন প্রশাসন মাঠে নাই, এই সুযোগে একটা স্বার্থান্বেষী মহল এটা করছে। আমার মনে হয় না এটা কোনো বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা আদার্স যে দলগুলো আছেন তারা এই ধরনের কর্মকাণ্ড করছেন। এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, রাষ্ট্রের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তো তৃতীয় পক্ষ, কোনো একটা তৃতীয় পক্ষ এই কাজগুলো করছেন। তারপরে আমি আগেও বলেছি যে মানবিক হন এবং ক্ষমা করতে শিখুন। হয়তো তারা অত্যাচার অন্যায় করেছেন আপনাদের প্রতি, আপনারা যদি ক্ষমা করেন, মানবিক হন, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হবে। আর দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, যেহেতু 16 বছরের একটা ছিল, প্রবলেম ছিল আমাদের দেশে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মানবিক হন, ক্ষমা করতে শিখুন এবং নিজেকে ভালোবাসুন। আপনারা কার মাথায় আঘাত করবেন, কাকে আপনারা আঘাত করবেন? তারা আপনার ভাই, কারো না কারো আত্মীয়। তো সবাই আমরা একসাথে চলি, দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করি, তাহলে হয়তো একটা সামনে আমরা একটা সোনার বাংলাদেশ গড়তে পারবো, নতুন বাংলাদেশ গড়তে পারবো।